বিসমুল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফুলবর রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং যিনারা আমাদের ক্লাস দেখছেন, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায় আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। তো আমাদের এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যানবাহন, এটা উপাত্ত যানবাহন, এটা হচ্ছে একটা উপাত্ত। এই যানবাহনগুলো আমরা সংগ্রহ করব এবং বিন্যস্তকরণ করব। এখানে আমরা 5 ধরনের যানবাহন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাস, তারপর আছে কার, তারপর আছে হলো মোটরসাইকেল, তারপর আছে বাইসাইকেল এবং সিএনজি। আমরা এই উপাত্তগুলো সংগ্রহ করে যানবাহনগুলোর নাম লিখব এবং এ পাশে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করব। তার পাশে ডান পাশে আমরা সংখ্যায় প্রকাশ করব। তো প্রথমে হচ্ছে যে বাইসাইকেল, বাইসাইকেল। দেখো, আমরা বাইসাইকেল যদি আমরা গণনা করি তাহলে বাইসাইকেল কয়টা আছে? এখানে একটা বাইসাইকেল, উপরে একটা বাইসাইকেল, নিচে একটা বাইসাইকেল। তাহলে আমরা কীভাবে ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করব? 3টা বাইসাইকেলকে ট্যালি চিহ্ন এক টান দিলে একটা সংখ্যা প্রকাশ করে। যেহেতু বাইসাইকেল 3টি, অতএব ট্যালি চিহ্ন তো আমরা 3টা রেখা টানব। তাহলে আমাদের ট্যালি চিহ্ন হয়ে গেল। এরপরে আমাদের বাইসাইকেলের পরে আছে কার গাড়ি। কার আমরা চিত্রে কি কার গাড়ি কয়টা দেখতে পাচ্ছি? এই একটা কার গাড়ি, তাহলে এক টান দিলাম। এই একটা কার গাড়ি, আর একটা টান দিলাম, ট্যালি চিহ্ন দিলাম। এই একটা টান, আর একটা ট্যালি চিহ্ন প্রকাশ করলাম। আর একটা কার গাড়িকে আর একটা ট্যালি চিহ্ন প্রকাশ করি। এখানে এক টান বলতে একটা সংখ্যা প্রকাশ করে। তো এই আর একটা কার গাড়ি, তাহলে এখানে সংখ্যা হলো 5টা টান। যদি আমরা ট্যালি চিহ্নকে 5 লিখি, 5 দ্বারা 5 প্রকাশ করি, তাহলে এখানে শেষের টান থেকে নিচের টানের এটা লিখে দেয়। তাহলে এই ট্যালি চিহ্ন যে চিহ্নটা প্রকাশ করলাম, এই ট্যালি চিহ্ন সংখ্যায় হবে 5। এরপরে আমরা লিখব হলো যে এরপরে লিখব যে মোটরসাইকেল। এরপরে কি? যে মোটরসাইকেল আমরা কয়টা দেখতে পাচ্ছি? এই একটা মোটরসাইকেল, একটা টান দিলাম। এই একটা মোটরসাইকেল, এই একটা টান দিলাম। এই একটা মোটরসাইকেল, এই একটা টান দিলাম। এই একটা মোটরসাইকেল, এই একটা টান দিলাম। এরপরে আর একটা মোটরসাইকেল, এই যে 5 দ্বারা প্রকাশ করলাম, 5 হয়ে গেল। আর অতিরিক্ত আর একটা, তার ডান পাশে আর একটা টান দিই। তো আমরা মোটরসাইকেলকে ট্যালি চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করলাম। এরপরে মোটরসাইকেলের পরে আছে হলো বাস। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বড় বড় বাস আছে। এখানে একটা বাস, একটা ট্যালি চিহ্ন প্রকাশ করলাম। একটা বাস, একটা ট্যালি চিহ্ন, তাহলে এখানে ট্যালি চিহ্ন হচ্ছে 3টা বাস, 3টা খাড়া টান দ্বারা আমরা এই ট্যালি চিহ্ন বাসকে আমরা ট্যালি চিহ্ন প্রকাশ করলাম। এরপরে সিএনজি আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা আছে, তাহলে আমরা এক টান দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা যানবাহনের সংখ্যাকে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম। এখন এই ট্যালি চিহ্নকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? যে এই 3 টান বলতে
তিনটি সংখ্যা দ্বারা তিনটি সংখ্যা প্রকাশ করব। এখানে টাইলিসিন এই চারটা খাড়া টান, তারপরে ডান পাশে উপর থেকে বাম পাশের নিচে এই টাইলিসিন দ্বারা পাঁচটি সংখ্যা প্রকাশ করে। আর এখানে হচ্ছে 5 আর একে 6, এই টাইলিসিন দ্বারা 6 প্রকাশ করে। আর এই তিন টান দ্বারা তিনটি সংখ্যা প্রকাশ করে। আচ্ছা, আর এক টান দ্বারা একটি সংখ্যা প্রকাশ করে। তাহলে আমরা এই টাইলিসিনকে সংখ্যায় প্রকাশ করলাম। তাহলে আমরা এখানে যদি যোগ করি তাহলে কি দেখতে পাবো? 5 3 8, 8 আর 6 14, 14 আর 3 হচ্ছে 17, আর 1 18। তাহলে আমরা যদি এখানে এখন যানবাহন গুনি তাহলে আমাদের 18টা হয় কিনা দেখি। তাহলে এখন দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ বাইসাইকেল আছে হলো 3টি, আর কার আছে হলো 5টি, আর মোটরসাইকেল আছে 6টি, বাস আছে 3টি, আর সিএনজি আছে 1টি। তাহলে এই মোট হচ্ছে 18টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উপাত্তগুলিকে বিন্যস্ত করলাম, করে সারণী তৈরি করলাম। এই সারণীকে আমরা এখন স্তম্ভ রেখার সাহায্যে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যানবাহনের সংখ্যাকে স্তম্ভ রেখায় স্থাপন করব। যানবাহনের সংখ্যাকে স্তম্ভ রেখা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ও আই অক্ষ হলো যানবাহনের সংখ্যা, অর্থাৎ লম্ব অক্ষ হচ্ছে যানবাহনের সংখ্যা, এবং ভূমি অক্ষে ও এক্স অক্ষে হচ্ছে যানবাহনের নাম প্রকাশ করা হয়েছে। এখানে লম্ব অক্ষে 1 ঘর সমান 1 ঘরের মান হচ্ছে 1, আর ভূমি অক্ষে এখানে আমরা যানবাহনের নাম লিখেছি। এখানে বাইসাইকেল আমরা দেখতে পাচ্ছি, বাইসাইকেল আছে হলো 3টি। বাইসাইকেল আমরা এই 3 লম্ব অক্ষে 3 ঘর পর্যন্ত আমরা এখানে উপস্থিত হব বা পৌঁছে যাব। লম্ব অক্ষে 3 ঘর, যেহেতু যানবাহনের সংখ্যা হচ্ছে বাইসাইকেলের সংখ্যা 3টি। এখন আমরা কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার আছে হলো 5টি। তাহলে এখানে কার লম্ব অক্ষে 5 ঘর পর্যন্ত পৌঁছে যাবে। এখন আপনার 5, এখানে লম্ব অক্ষে 1 2 3 4 5 বরাবর কার গাড়ি আমরা এখানে লিখব। এখানে 5 ঘর পর্যন্ত আমরা 5 ঘর পর্যন্ত লিখলাম। এই কার গাড়ির সংখ্যা যেহেতু 5টি, আমরা স্তম্ভ রেখায় 5 ঘর পর্যন্ত লম্ব অক্ষ বরাবর পৌঁছে যাব। এরপরে মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, মোটরসাইকেলের সংখ্যা হলো 6টি। তাহলে লম্ব অক্ষে 1 2 3 4 5 6, তাহলে এই 6 বরাবর হচ্ছে আমাদের এখানে লম্ব অক্ষে 6 ঘর পর্যন্ত আমরা পৌঁছে যাব, যেহেতু মোটরসাইকেলের সংখ্যা হলো 6টি। আমরা এই টান দ্বারা আমরা স্তম্ভ রেখাকে প্রকাশ করব। আমরা মোটরসাইকেলকে স্তম্ভ রেখা প্রকাশ করলাম। এরপরে বাস আছে হলো 3টি, তাহলে আমাদের লম্ব অক্ষ বরাবর 3 ঘর পর্যন্ত আমরা পৌঁছে যাব। তাহলে বাস 1 2 3, এখানে 3 ঘর বরাবর পর্যন্ত আমরা পৌঁছে যাব। তাহলে আমাদের বাসের স্তম্ভ রেখা অঙ্কন হবে।
সেক্ষেত্রে আমরা এই যে বাসের স্তম্ভরেখা আঁকলাম। এখন সিএনজি আছে হলো একটি, সিএনজির সংখ্যা হচ্ছে একটি, আমরা লম্বকে এক ঘর পৌঁছে যাব। তাহলে আমাদের স্তম্ভরেখা অঙ্কন। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই যে বিভিন্ন যানবাহনের সংখ্যাকে আমরা স্তম্ভরেখায় প্রকাশ করলাম। এখানে বাইসাইকেল, এই বাইসাইকেল তিনটি আছে, বাইসাইকেলের 3 ঘর পর্যন্ত উপরে লম্ব অক্ষ যাবে। কার আছে, কারের সংখ্যা 5টি, এখানে 5 ঘর পর্যন্ত যাবে। মোটরসাইকেল আছে 6টি, এখানে 6 ঘর পর্যন্ত যাবে। আর বাস আছে হচ্ছে 3টি, এখানে লম্বকে 3 ঘর, আর সিএনজি আছে 1টি, লম্বকে 1 ঘর। এখানে আমরা এখানে বাসের যে সারণী, বাসের সারণীকে আমরা স্তম্ভরেখায় প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কে উপাত্ত সংগ্রহ করলাম, উপাত্ত বিন্যস্ত করলাম এবং বিন্যস্ত সারণীকে আমরা স্তম্ভরেখায় প্রকাশ করলাম। এই পর্যায়ে আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাব। শিক্ষার্থী, এবারে তোমাদের সামনে একটা প্রশ্ন, এটা হচ্ছে যে আমার চিত্রে একটা স্তম্ভলেখ উপস্থাপন করেছি। এই স্তম্ভলেখ একটা শ্রেণীর একটা শাখায় ক শাখার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটা সংখ্যাকে আমরা স্তম্ভরেখায় প্রকাশ করেছি। এখানে x অক্ষ হলো ভূমি অক্ষ এবং y অক্ষ হচ্ছে লম্ব অক্ষ। এই লম্ব অক্ষে এক ঘর দ্বারা এক সংখ্যা প্রকাশ করা হয়েছে, একজন শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। আর ভূমি অক্ষে এখানে সপ্তাহে দিনের নাম উল্লেখ করা হয়েছে। তো এই স্তম্ভলেখ থেকে আমরা 4টি প্রশ্ন তৈরি করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্তম্ভরেখাটির শিরোনাম কি? স্তম্ভরেখাটির শিরোনাম। স্তম্ভরেখাটির শিরোনাম কি? আচ্ছা, এর উত্তর হচ্ছে স্তম্ভরেখাটির শিরোনাম হচ্ছে যে এখানে উপরে যে নামটা দেওয়া আছে এটা হচ্ছে শিরোনাম। এখানে হবে যে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাই হবে এই স্তম্ভরেখাটির শিরোনাম। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে স্তম্ভরেখাটির শিরোনাম হচ্ছে যে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন তৈরি হয়ে গেল এবং প্রশ্নের উত্তর আমাদের পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর, যে খাড়া স্কেলের এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে? খাড়া স্কেল বলতে হচ্ছে লম্ব অক্ষের যে স্কেলটা, এইখানে দেখো 1 ঘর বলতে 0 থেকে 1, এখানে 1 থেকে এখানে 2, তার মানে খাড়া স্কেলের 1 ঘর দ্বারা একজন শিক্ষার্থী প্রকাশ করে। তাহলে খাড়া স্কেলের 1 দাগ। প্রশ্ন হচ্ছে যে খাড়া স্কেলে 1 দাগ, ঠিক আছে, 1 দাগ কতজন শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করে? প্রশ্ন, আর উত্তর হবে যে খাড়া স্কেলের 1 দাগ
এখানে কতজনের জায়গায় একজন শিক্ষার্থী, এখানে এখানে খাতা স্কেল 1 থেকে শুরু করে 0 থেকে 1 2 3 4 এভাবে দেখানো হয়েছে। তো খাতা স্কেলের এক দাগ একজন শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ এখানে হবে একজন শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ। কারণ 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? এটা হলো প্রশ্ন। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এই যে বৃহস্পতিবার 8 ঘর, অর্থাৎ বৃহস্পতিবার 8 ঘর বলতে 8 জন, বৃহস্পতিবার সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমাদের তো এই সংখ্যা রেখা দিয়ে এটার এই স্তম্ভ থেকে আমরা এটার উত্তর পেয়ে গেলাম যে কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে যে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল? কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল? এটা হলো প্রশ্ন। আমরা স্তম্ভ লিখে দেখব যে অনুপস্থিত ছিল, যে রবিবারে ছিল হলো 6 জন, সোমবারে ছিল 4 জন, মঙ্গলবারে ছিল হলো 2 জন, আর বৃহস্পতিবারে ছিল হলো 8 জন। আর এখানে আমরা যে বুধবারে ঘর দেখতে পাচ্ছি যে বুধবারের ঘরে কোনো অনুপস্থিত ছাত্র বা শিক্ষার্থী নেই। তার মানে বুধবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে এখানে কি উত্তর হবে? যে উত্তর হবে বুধবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। তো এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 12 অধ্যায়ে এতক্ষণ উপাত্ত সংগ্রহ এবং উপাত্ত বিন্যস্তকরণ এবং সেই উপাত্তের সারণী থেকে স্তম্ভলেখ অঙ্কন এবং স্তম্ভলেখ থেকে আবার বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষায় এই 12 অধ্যায়ে যদি প্রশ্ন আসে, 12 অধ্যায়ে প্রশ্ন আসলে আমি যেভাবে বোর্ডে তোমাদের এই সারণী তৈরি করলাম এবং স্তম্ভলেখা অঙ্কন করলাম এবং স্তম্ভলেখা থেকে প্রশ্নের উত্তর বের করলাম, এভাবে তোমরা বোঝার চেষ্টা করবে এবং এইভাবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখন তোমাদের যেহেতু দীর্ঘদিন ধরে বাসায় অবসরের সময় কাটাচ্ছ, অনেক সময় তোমাদের মনে হয়তো বিষণ্ণতা ভাব আসে। তো তোমরা বিষণ্ণতা ভাব নিয়ে আসবে না, মনে আনন্দ নিয়ে আসবে। বাসায় যেগুলো খেলাধুলা আছে সেই খেলাধুলাগুলো তোমরা মনোযোগ সহকারে করবে, নিয়মিত গোসল করবে, নিয়মিত ঘুম থেকে উঠবে, নিয়মিত পড়তে বসবে, নিয়মিত খাবার খাবে, এবং গুরুজনের সামনে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আর স্বাস্থ্যবিধির সকল নিয়ম তোমরা মেনে চলবে। তো এখন তোমাদের সামনে থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। তো বিদায়ী মুহূর্তে তোমাদেরকে সকলের কাছে আমি দোয়া প্রার্থনা কামনা করছি, যে এবং তোমাদেরকে সবাইকে আশীর্বাদ জানাচ্ছি, সুস্থ থাকো, সুন্দর থাকো,
আবার কোনো অচিরেই যেন অল্প সময়ে যেন তোমাদের সামনে আমি সশরীরে আমরা উপস্থিত হতে পারি, তোমাদেরকে আবার বিদ্যালয়ে পাঠদানে অংশগ্রহণ করতে পারি। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর মধ্যে বৈশ্বিক মহামারী অবসান তাড়াতাড়ি ঘটায়। তো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।